হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনাদের আইএলটিএস প্রিপারেশন স্মুথলি হচ্ছে। আজকের ভিডিও ইজ অল অ্যাবাউট আইএলটিএস রাইটিং টাস্ক 2। টাস্ক 2 রাইটিং এর কিছু হেল্পফুল টেকনিক জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে বেল আইকনেও ক্লিক করুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আইএলটিএস রাইটিং এ টোটাল 60 মিনিট টাইম থাকে টাস্ক 1 এবং টাস্ক 2 অ্যান্সার করার জন্য। এই 60 মিনিট টাইমকে কিভাবে ইফেক্টিভলি ম্যানেজ করা যায় তা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে এক্সপ্লেন করেছি। ভিডিওটি দেখতে উপরের লিংকে ক্লিক করুন। ভিডিওটিতে রাইটিং নিয়ে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে পারবেন। আমি আজকের ভিডিওতে ইনফরমেশনগুলো রিপিট করছি না, কিন্তু আপনাদের কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। টাস্ক 2 টাস্ক 1 থেকে একদমই আলাদা। টাস্ক 1 এ আমরা গিভেন ইনফরমেশনগুলোকে সামারাইজ করে লিখি, কিন্তু টাস্ক 2 তে গিভেন সিচুয়েশন এবং কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমাদের ইলাবোরেটলি এক্সপ্লেন করতে হয়, অর্থাৎ এসে লিখতে হয়। এসের লেন্থ অবশ্যই 250 ওয়ার্ডসের বেশি হতে হবে। এর কম লিখলে আপনাকে পেনালাইজ করা হবে। 7+ ব্যান্ড স্কোরের জন্য স্ট্যান্ডার্ড এসে লেন্থ হলো অ্যাপ্রক্সিমেটলি 270 থেকে 290 ওয়ার্ডস। আইএলটিএস রাইটিং এ মেইনলি 4টা ক্রাইটেরিয়ার উপর স্কোর করা হয়: টাস্ক অ্যাচিভমেন্ট, ভোকাবুলারি রেঞ্জ, কোহেরেন্স অ্যান্ড কোহিশন এবং গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি। এই স্কোরিং ক্রাইটেরিয়াগুলো আমি আমার আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি। উপরের লিংকে গেলে ভিডিওটি পেয়ে যাবেন। চলুন এখন টাস্ক 2 এর সাব ক্রাইটেরিয়াগুলো দেখে আসি। এই ক্রাইটেরিয়াগুলোকে টাস্ক 1 এর মতো টাস্ক 2 তেও সাব ক্রাইটেরিয়াতে ডিভাইড করা হয়। এই ক্রাইটেরিয়াগুলো একবার আপনি আপনার টার্গেট ব্যান্ড স্কোরের সাথে মিলিয়ে দেখে নেবেন। ফলে আপনি প্র্যাকটিসের সময় এই ক্রাইটেরিয়াগুলো মনে রেখে প্র্যাকটিস করতে পারবেন। এখন আসি টাস্ক 2 এর বেসিক রাইটিং স্ট্রাকচার কেমন। স্ট্রাকচার প্রায় টাস্ক 1 এর মতোই, কিন্তু টাস্ক 2 তে ওভারভিউ লিখতে হয় না এবং লাস্ট প্যারাগ্রাফে অবশ্যই কনক্লুশন লিখতে হয়। সো টাস্ক 2 এর বেসিক স্ট্রাকচার হলো ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশন। প্যারাগ্রাফগুলোতে আপনি কন্টেন্ট কিভাবে সাজাবেন তা এসে টাইপের উপর ডিপেন্ড করে, কিন্তু একটা প্যারাগ্রাফে অবশ্যই একটা আইডিয়া থাকতে হবে। মানে একটা প্যারাগ্রাফে ভ্যারাইটি রকমের ইনফরমেশন যাতে না থাকে। প্যারাগ্রাফে যা ইনফরমেশন থাকবে তা যেন অনলি একটা আইডিয়া কেন্দ্রিক হয়। কোয়েশ্চেনে নর্মালি 5 ধরনের এসে থাকতে পারে। ফার্স্ট টাইপ এসে হলো প্রবলেম এন্ড সলিউশন এসে। এই টাইপ এসের ক্ষেত্রে বডি প্যারাগ্রাফ 1 এ মিনিমাম 2টা প্রবলেম এবং বডি প্যারাগ্রাফ 2 তে এই প্রবলেমের মিনিমাম 2টা সলিউশন এক্সপ্লেন করতে হবে। আপনি 1 অথবা 3টা করে প্রবলেম এবং সলিউশন লিখতে পারেন, কিন্তু একটা প্রবলেম এবং সলিউশন লিখলে এসের লেন্থ অনেক কম হয়ে যায় এবং 3টা করে প্রবলেম এবং সলিউশন লিখলে সময় বেশি লাগবে। এ কারণেই 2টা করে প্রবলেম এবং সলিউশন লেখা বেটার এবং স্ট্যান্ডার্ড। টাইপ 2 হলো ওপিনিয়ন এসে। এই টাইপ এসের ক্ষেত্রে গিভেন সিচুয়েশনের উপর আপনার ওপিনিয়ন চাওয়া হয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্লিয়ার ওপিনিয়ন দিতে হবে। ফর এক্সাম্পল, গিভেন সিচুয়েশনের সাথে অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি করছেন কিনা জানতে চাওয়া হলে আপনি ক্লিয়ারলি লিখবেন আপনি অ্যাগ্রি করছেন অথবা ডিসঅ্যাগ্রি করছেন। মনে রাখবেন, আপনি অ্যাগ্রি করবেন না ডিসঅ্যাগ্রি তা সম্পূর্ণ আপনার চয়েস। এক্ষেত্রে কোনো রাইট বা রং স্ট্যান্ড নেই, কিন্তু আপনার স্ট্যান্ড যা তা পুরো এসেতেই সেম হবে। এসের এক পার্টে আপনি এগ্রি করছেন এবং অন্য পার্টে ডিসঅ্যাগ্রি করছেন, এমন করা যাবে না। এসে টাইপ 3 হলো অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এক্ষেত্রে বডি প্যারাগ্রাফ 1 এ 2টা অ্যাডভান্টেজেস এবং বডি প্যারাগ্রাফ 2 তে 2টা ডিসঅ্যাডভান্টেজেস এক্সপ্লেন করবেন। দেন এসে টাইপ 4 হলো ডিসকাশন। এক্ষেত্রে কোয়েশ্চেনে 2টা ভিউ দেওয়া হয় এবং তা আপনাকে ডিসকাশন করতে বলা হয়। আপনি একটা ভিউ বডি প্যারাগ্রাফ 1 এ এবং অন্যটা বডি প্যারাগ্রাফ 2 তে এক্সপ্লেন করতে পারেন। লাস্টলি টাইপ 5 হলো ডিরেক্ট কোয়েশ্চেন এসে। মানে যা কোয়েশ্চেন করা হবে সবগুলোর অ্যান্সার আপনার এসেতে লিখতে হবে। নরমালি 2টা কোয়েশ্চেন করা হয়। আপনি বডি প্যারাগ্রাফ 1 এ একটা কোয়েশ্চেনের অ্যান্সার এবং বডি প্যারাগ্রাফ 2 তে
অন্য কোয়েশ্চেনের অ্যান্সার এক্সপ্লেন করতে পারেন। এখন এই সব টাইপ এসেতে কোয়েশ্চেনে আপনার ওপিনিয়ন চাইতে পারে। যদি ওপিনিয়নের কথা মেনশন করে তাহলে অবশ্যই আপনার ক্লিয়ার ওপিনিয়ন দিতে হবে। ক্লিয়ার ওপিনিয়ন বুঝাতে আপনি আই বিলিভ, আই স্ট্রংলি বিলিভ, আই থিঙ্ক, ইন মাই ওপিনিয়ন ইত্যাদি ইউজ করবেন। কিন্তু ওপিনিয়ন চাওয়া না হলে কখনোই আপনার ওপিনিয়ন স্টেট করবেন না। সেক্ষেত্রে ওপিনিয়ন দিলে আপনাকে প্যানালাইজ করা হবে। টেস্টে যে টাইপ এসেই দিক না কেন, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন লেখার প্যাটার্ন সবগুলোর ক্ষেত্রে সিমিলার। ইন্ট্রোডাকশনের শুরুতে গিভেন সিচুয়েশনকে প্যারাফ্রেজ করে 1 থেকে 2 সেন্টেন্সে লিখবেন। তারপর ওপিনিয়ন চাওয়া হলে আপনি আপনার ওপিনিয়ন ক্লিয়ারলি স্টেট করবেন এবং ওই ওপিনিয়নের রিজনকে ব্রিফলি পয়েন্ট আউট করবেন। আর যদি ওপিনিয়ন বেসড এসে না হয় তাহলে জাস্ট গিভেন এসে টাইপের উপর বেস করে যে আইডিয়া বা পয়েন্ট আপনি আপনার বডি প্যারাগ্রাফে এক্সপ্লেন করবেন তা খুবই ব্রিফলি এই পার্টে মেনশন করবেন। ফর এক্সাম্পল, এই কোয়েশ্চেনে বলছে many university graduates cannot find a job in their chosen profession. What factors may have caused this situation and what, in your opinion, should be done about it? Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. Write at least 250 words. এখানে এটি একটি প্রবলেম অ্যান্ড সলিউশন টাইপ এসে। তার মানে এখানে জানতে চাওয়া হচ্ছে কি কি কারণে এই গিভেন সিচুয়েশনটি হচ্ছে এবং এই গিভেন সিচুয়েশনটি সলভ করার জন্য কি করা যেতে পারে। কিন্তু এখানে যে সলিউশন আপনাকে দিতে বলা হলো এখানে কিন্তু বলে দিয়েছে ইন ইউর ওপিনিয়ন। তার মানে এখানে আপনার ক্লিয়ার একটা স্ট্যান্ড নিতে হবে এবং সাথে বললো রাইট অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস। তার মানে আপনার 250 অথবা 250 ওয়ার্ডস এর বেশি লিখতে হবে। এই কোয়েশ্চেনের জন্য আমরা ইন্ট্রোডাকশনে লিখতে পারি when young people are choosing what subject to study at a university, most of them hope they will find a great job upon graduation. In reality, many fresh graduates fail to find work in their field and some are even forced to take up a below graduate level job. In my opinion, the root of this problem lies in the outdated higher education system that should be modernized. এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে গিভেন সিচুয়েশনটা, ওই সিচুয়েশনটাকে প্যারাফ্রেজ করে ফার্স্ট দুটা সেন্টেন্সে লিখলো। লিখার পরে এখানে ইন মাই ওপিনিয়ন এই ফ্রেজগুলো ইউজ করা হয়েছে কারণ যেহেতু আপনার ওপিনিয়ন চাওয়া হয়েছে তাই এভাবে এই টাইপের ফ্রেজ ইউজ করে আপনার ডিফাইন করতে হবে যে আপনি এখানে একটা ক্লিয়ার স্ট্যান্ড নিচ্ছেন। এজন্য এখানে ইন মাই ওপিনিয়ন বলার পরে এই প্রবলেমের কারণ এবং এটা সলিউশন কি হতে পারে তা পয়েন্ট আউট করা হলো। খেয়াল রাখবেন যাতে ইন্ট্রোডাকশনের লেন্থ অনেক বেশি হয়ে না যায় এবং সবগুলো প্যারাগ্রাফ যেন মোটামুটি ইভেন হয়। এসের লাস্টে অবশ্যই কনক্লুশন লিখতে হবে, না লিখলে আপনাকে প্যানালাইজ করা হবে। কনক্লুশন লেখার আগে কোয়েশ্চেনটা আবার একবার দেখে নেবেন, তারপর গিভেন সিচুয়েশনের জিসটা এই কনক্লুশনে লিখবেন। এরপর ওপিনিয়ন বেসড এসে হলে কনক্লুশনে আবার আপনার ক্লিয়ার স্ট্যান্ড লিখবেন। এছাড়া আপনার স্ট্যান্ডের কারণ অথবা বডি প্যারাগ্রাফে যে আইডিয়া বা পয়েন্টগুলো আপনি এক্সপ্লেইন করেছেন তা খুব সংক্ষেপে কনক্লুশনে আবার লিখবেন, অর্থাৎ কনক্লুশন পড়ে পুরো এসে সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। ফর এক্সাম্পল, সেম কোশ্চেনের জন্য আমরা কনক্লুশনে লিখতে পারি in conclusion, a likely reason why many graduates cannot find a job in their field is because university education might not have provided them with the right skill set or an in-demand profession. I think that universities and the government could improve the situation by updating the content of the programs and limiting the number of students in each subject in line with the market demand. এখানে প্রথমেই কোয়েশ্চেনের সিচুয়েশনটাকে বলা হলো এবং কি কারণে ওই সিচুয়েশনটা হচ্ছে ওই রিজনটাকে আবার স্টেট করা হলো। তারপর যেহেতু ওপিনিয়ন চাওয়া হয়েছিল তাই স্ট্যান্ডকে এখানে ক্লিয়ারলি মেনশন করার জন্য আবার লেখা হলো আই থিঙ্ক দ্যাট। তারপর যে সলিউশনগুলো সম্পর্কে এই এসেতে ডিসকাস করা হয়েছে ওই সলিউশনগুলো এখানে ব্রিফলি পয়েন্ট আউট করা হয়েছে। আর কনক্লুশন প্যারাগ্রাফের শুরুতে অবশ্যই ইন কনক্লুশন, টু কনক্লুড এটসেট্রা ফ্রেজেস ইউজ করতে ভুলবেন না এবং অবশ্যই কমা ইউজ করবেন। এখন আসি বডি প্যারাগ্রাফে আইডিয়াকে কিভাবে ডেভেলপ করবেন। প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সে প্যারাগ্রাফটা কি সম্পর্কে তা লিখবেন যেন
এই ফার্স্ট সেন্টেন্স পড়ে একটা আইডিয়া হয় প্যারাগ্রাফটার টপিক কি। দেন আপনার রিজন 1 লিখবেন এবং পরের সেন্টেন্সে এই রিজন সম্পর্কে ইনফরমেশন দিবেন। তারপর ওই রিজন রিলেটেড এক্সাম্পল দিয়ে আপনি আপনার রিজনকে ফার্দার এক্সপ্লেন করবেন। মনে রাখবেন, রিজন এবং এক্সাম্পল লেখার ক্ষেত্রে রাইট অর রং বলে কিছু নেই। আপনি রিলেটেড যে কোনো ইনফরমেশন লিখতে পারেন, কিন্তু হ্যাঁ, অবশ্যই লজিক্যাল হতে হবে। এসে টপিকের সাথে মিল নেই এমন কিছু লেখা যাবে না। এক্সাম্পল আপনি আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে অথবা লজিক্যালি বানিয়েও লিখতে পারেন। এরপর সেম ওয়ে ফলো করে আপনি এই রিজন সম্পর্কে আপনার সেকেন্ড পয়েন্ট লিখবেন। সিমিলারলি বডি প্যারাগ্রাফ 2 তে আপনি এসে টাইপের উপর বেস করে আপনার রিজন নাম্বার 2, সলিউশন অথবা ডিসঅ্যাডভান্টেজ লিখবেন। ফর ইনস্ট্যান্স সেম কোয়েশ্চেনের জন্য আমরা বডি প্যারাগ্রাফ 1 এ লিখতে পারি, ট্রেডিশনাল ইউনিভার্সিটি এডুকেশন ডাজ নট প্রিপেয়ার স্টুডেন্টস ফর দেয়ার ফার্স্ট জব ফর এ নাম্বার অফ রিজনস। এখানে আমরা ফার্স্ট সেন্টেন্স পড়ে বুঝতে পারছি এই প্যারাগ্রাফে অ্যাকচুয়ালি যে গিভেন সিচুয়েশন ছিল ওই গিভেন সিচুয়েশনের রিজনগুলো সম্পর্কে explain করবে। One of them is that many programs are too theoretical. It means that highly educated graduates lack simple skills required for employment. For example, the knowledge of IT software. Employers therefore prefer candidates with hands-on experience. এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট রিজনের আগে বলা হলো ওয়ান অফ দ্যাম, তার মানে এখন আমরা আমাদের ফার্স্ট রিজন নিয়ে লিখছি। তারপর ওই রিজন নিয়ে ইনফরমেশন দেওয়া হলো, দেন এক্সাম্পল দিয়ে ওই রিজনটাকে একটু এক্সপ্লেন করা হলো বা এলাবোরেট করা হলো। এরপর যখন সেকেন্ড রিজন লিখছে তখন আবার লিখলো another reason is that, তার মানে এখন আমরা আমাদের সেকেন্ড রিজন নিয়ে কথা বলবো। So another reason is that universities offer too many courses in popular fields such as business and law and do not recruit enough students for engineering and science programs. As a result, the UK labor market has an oversupply of law graduates and a deficit of engineers. So এই সেকেন্ড রিজনের ক্ষেত্রেও সেম ওয়েতে রিজনটা প্রথমে বলা হলো, দেন ওই রিজন সম্পর্কে ইনফরমেশন দেওয়া হলো উইথ এক্সাম্পলস। চলুন এবার বডি প্যারাগ্রাফ 2 দেখি। A reform of higher education could alleviate many of the problems but would require joint efforts from universities and the government. If universities worked closer with employers, then could teach students practical skills that companies look for. Meanwhile, the government could develop guidelines on how many students universities should recruit in each subject in accordance with the market demand. এখানে বডি প্যারাগ্রাফ 2 তে ফার্স্ট সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারছি এই প্যারাগ্রাফে সলিউশন এক্সপ্লেন করা হবে। দেন একের পর এক সেই সলিউশনগুলোকে স্টেট করা হলো এবং এক্সাম্পল দিয়ে এলাবোরেট করা হলো। এছাড়া সেন্টেন্সের রিলেটেড লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলে আইডিয়াগুলো কানেক্টেড মনে হয় এবং রাইটিংটা অর্গানাইজড হয়। ফর এক্সাম্পল, moreover, however, additionally, in addition to, consequently, as a result, thus এবং কয়েকটা পয়েন্ট একের পর এক লেখার সময় ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি ইত্যাদি। টাস্ক 2 লেখার সময় চেষ্টা করবেন ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার, ফর এক্সাম্পল সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্স এবং ডিফারেন্ট টেন্স, ফর এক্সাম্পল পাস্ট টেন্স, past participle tense, future, future perfect, past perfect, present perfect ইত্যাদি টেন্স ইউজ করতে। ভ্যারাইটি রকমের সেন্টেন্স স্ট্রাকচার এবং টেন্স আমাদের রাইটিংকে এনরিচ করে এবং আইএলটিএস রাইটিং স্কোরিং যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার এবং টেন্স ইউজ করা সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে একটি। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন ভ্যারাইটি রকমের সেন্টেন্স স্ট্রাকচার এবং টেন্স আমাদের লেখায় ইউজ করি। মনে রাখবেন, রাইটিং এ কখনোই ইনফর্মাল ওয়ার্ড বা কন্ট্রাকশন ইউজ করবেন না। ফর এক্সাম্পল, গনা, ওয়ানা, ডোন্ট, ওন্ট, ডাজন্ট এটসেট্রা। অলওয়েজ লিখবেন ডু নট, ডাজ নট, উইল নট, গোয়িং টু, ওয়ান্ট টু, এভাবে। আপনাদের জন্য আমার অ্যাডভাইস থাকবে টাস্ক 2 শুরু করার পূর্বে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় আপনি আপনার এসেটাকে আগে প্ল্যান করে নিন। আপনি কি কি আইডিয়া আপনি এসেতে লিখবেন, কি কি রিজন দিবেন, কি কি এক্সাম্পল দিবেন, ইন শর্ট একটা প্ল্যান আকারে লিখে নিন এবং 2 থেকে 3 মিনিট আপনি এই প্ল্যানিং এর পেছনে ইনভেস্ট করেন। আপনার মনে হতে পারে আমি এই 2-3 মিনিট কেন ওয়েস্ট করব, কিন্তু বিলিভ মি, আপনি এই 2-3 মিনিট যদি লেখা শুরু করার আগেই ইনভেস্ট করেন তাহলে আপনার এসের
আইডিয়াগুলো জেনারেট করতে এবং ডেভেলপ করতে অনেক বেশি সহজ হয়ে যাবে। এছাড়া আপনি যদি প্ল্যান না করেই এসে লেখা শুরু করেন, তাহলে ওই লিখতে সময় চিন্তা করে করে আইডিয়াগুলোকে গুছিয়ে লিখতে গিয়ে আপনার অনেক সময় নষ্ট হবে। এই টেকনিক ফলো করে অবশ্যই প্র্যাকটিস করে দেখবেন, আমি শিওর আপনারা বেনিফিটেড হবেন। টাস্ক 2 প্র্যাকটিসের জন্য আপনারা ক্যামব্রিজের কোয়েশ্চেনগুলো ফলো করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই স্যাম্পল অ্যান্সার শিটে প্র্যাকটিস করবেন। ফলে পেজের কত পোর্শন পর্যন্ত আপনার কত ওয়ার্ড কাউন্ট হচ্ছে তা সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট আপনি এক্সামে ওয়ার্ড কাউন্ট নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের জন্য আমার লাস্ট সাজেশন, ডেইলি লিখে প্র্যাকটিস করতে চেষ্টা করবেন। আর ডেইলি লিখে প্র্যাকটিস করতে না পারলেও কিছু রিটেন স্যাম্পল এসে আপনি ডেইলি পড়বেন এবং তা অ্যানালাইজ করবেন যে এসেটা স্কোরিং ক্রাইটেরিয়া এবং স্ট্রাকচার কিভাবে ফলো করছে। এছাড়া ক্লিফসের টোফেল বই থেকে কিছু না কিছু গ্রামাটিক্যাল রুলস এবং সেন্টেন্স স্ট্রাকচার উইথ এক্সাম্পল ডেইলি দেখবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।